আমরা ব্যাক টু ব্যাক সত্যজিৎ রায়ের গল্প বিগত দিনগুলোতে আজকের আমিতে শুনেছি। এই রকম অসংখ্য জানা অজানা ছোট গল্প আগামী দিনগুলোতেও দেব। 2রা মে 1921 কলকাতায় সত্যজিৎ রায়ের জন্ম। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক্স নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে বিখ্যাত হল 1992 সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার বা অস্কার, যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসাবে অর্জন করেছেন। তিনি এছাড়া 32টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি গোল্ডেন লায়ন, 2টি রৌপ্য ভাল্লুক লাভ করেন। 23 এপ্রিল 1992 সালে হৃদযন্ত্রের জটিলতার কারণে মৃত্যুবরণ করেন। 2022 সাল 2রা মে তার 100 বছর পূরণ হবে। 100 বছরের সেলিব্রেশনে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য পরপর আগত প্রত্যেক রোমহর্ষ রবিবারে আমরা তারই গল্প শোনাবার চেষ্টা করব। আজ শুনতে যাচ্ছেন সত্যজিৎ রায়ের ছোট গল্প থেকে বাছাই করা ধাপ্পা। চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক ভলিউমটা ছিল আপনার? সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইলেন মহিমের দিকে। তার বন্ধু অধ্যাপক রমেন সেনগুপ্তর ছেলে মহিম সবে লাইব্রেরিয়ানশিপ পাশ করেছে। সে নিজেই আগ্রহ করে তার সমরেশ কাকার 2500 অগোছলো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে শেলফে রেখে তাদের একটা তালিকা তৈরি করে দেবার ভার নিয়েছে। কেন, 2টো ভলিউমই তো ছিল, বলল সমরেশ। মাত্র একটা পাচ্ছি, সেকেন্ডটা। সে কি, ভালো করে দেখেছো? হ্যাঁ। আশ্চর্য, সেটটা কানা হয়ে গেল নাকি? ও বই যে আর পয়সা দিলেও পাওয়া যাবে না। সমরেশ ব্রহ্মের বইয়ের নেশা সেই কলেজ থেকেই। 25 বছর আগের কথা। ইতিহাসের ছাত্র ছিল সে। তবে তার বাইরেরও অনেক বিষয়ের বইয়ের প্রতি তার আকর্ষণ, যেমন ভ্রমণ কাহিনী, শিকার কাহিনী, প্রত্নতত্ত্ব, অ্যানাটমি আর ম্যাজিক। ম্যাজিক ছিল প্রথমে সমরেশের হবি, তারপর ক্রমে সেটা নেশায় দাঁড়ায়। বাপ ছিলেন কলকাতার নামকরা ব্যারিস্টার আদিনাথ ব্রহ্ম। ছেলেও বিলেত গিয়ে ব্যারিস্টারি পাশ করে আসে, এমন একটা ইচ্ছা ছিল বাপের, এবং সে ইচ্ছে অনুযায়ী সমরেশ গিয়েছিল বিলেতে। কিন্তু কেমব্রিজের ট্রিনিটি কলেজে 3 মাস পড়ার পর জাদুকর মার্কার সিলভারস্টোনের সঙ্গে আলাপ হয়ে পড়াশোনা শিখাই উঠল। সমরেশ তার বাপকে জানালো সে ব্যারিস্টারি পড়বে না, তার শখ চেপেছে ম্যাজিশিয়ান হবার। অনুরোধটা যাতে আরও জোরদার হয় সেই উদ্দেশ্যে নিজের চিঠির সঙ্গে সিলভারস্টোনেরও একটা চিঠি সে পুড়ে দিল খামের মধ্যে। সিলভারস্টোন লিখছে আদিনাথ ব্রহ্মকে, তোমার ছেলের বন্ধু হিসেবেই তোমাকে লিখছি। সমরেশ ইজ ওয়ান্ডারফুল ক্লেভার উইথ হিজ হ্যান্ডস। ঐন্দ্রজালিক হিসাবে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। এক্ষেত্রে যে কোনো সাধারণ বাপই মর্মাহত হতেন, না হয় মারমুখ হতেন, কিন্তু আদিনাথ ছিল সাধারণের বাইরে। তিনি ছেলেকে লিখলেন, তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না। তোর মধ্যে যদি কোনো বিশেষ ক্ষমতা থেকে থাকে তাহলে সেটা স্ফুরণ হোক, সেটাই আমার কাম্য। লন্ডনে যদি ম্যাজিক শেখার সুযোগ থাকে তাহলে তার জন্য কি খরচা পড়বে
সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না, আমি টাকা পাঠিয়ে দেব। সমরেশ কিন্তু আর লন্ডনে থাকেনি। সে 2 মাসের মধ্যে দেশে ফিরে আসে এবং বাড়িতেই ম্যাজিক অভ্যাস শুরু করেন। তখন তার বয়স 22। 25 বছর বয়সে সে প্রথম মঞ্চে ম্যাজিক দেখায়। সেটা অবশ্য একক প্রদর্শনী, শুধু হাত সাফাইয়েরই খেলা। তা সত্ত্বেও তরুণ জাদুকরের আশ্চর্য দক্ষতার প্রচুর তারিফ করে দৈনিক কাগজের সমালোচকেরা। 32 বছর বয়সে 7 জন সহকর্মী ও স্টেজ ইলিউশনের যাবতীয় সরঞ্জাম নিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন বার্মা দ্য গ্রেট। শো শেষে দর্শকের তুমুল করধ্বনি হলে প্রথম সারিতে বসা আদিনাথ ব্রহ্মের বুক গর্ভে 10 হাত হয়ে যায়। 1974-এ আদিনাথের মৃত্যু হয়। বাপের একমাত্র সন্তান হিসাবে সমরেশ তার সম্পত্তির মালিকানা পায়, কিন্তু ততদিনে তার নিজের রোজগারও কিছু কম নয়। ভারতের বিভিন্ন শহর থেকে ডাক তো আসেই, সেই সঙ্গে বিদেশ থেকে আহ্বান আসা শুরু হয়েছে। আইটেমগুলোর উৎকর্ষ ছাড়াও সমরেশের শো দুটো বিশেষত্ব দেশ বিদেশের দর্শককে বিশেষভাবে মুগ্ধ করে। জাদুকরের বকুনিটা তার ম্যাজিকের একটা অঙ্গ বলেই এতদিন লোকেরা মেনে নিয়েছে। সমরেশই প্রথম দেখালো যে কথা না বলেও জাদু হয়। 2.5 ঘন্টা শোয়ের মধ্যে একটি বারের জন্য মুখ খোলেন না সে। তার বদলে কানে শোনার জন্য যেটা থাকে সেটা হলো সমরেশের দ্বিতীয় বিশেষত্ব। সে তার সরোদ, বাঁশি ও তবলার একটি চমৎকার অর্কেস্ট্রার খাঁটি রাগ সঙ্গীত সমরেশ ব্যবহার করে তার জাদুর সঙ্গে। সব দেশেরই দর্শকের কাছে এটা একেবারে নতুন জিনিস। বিশেষ করে জাদুর সঙ্গে বিশেষ বিশেষ রাগ যেইভাবে খাপ খেয়ে যায়, সেটা দর্শকের চিত্ত জয় না করে পারে না। আজ 41 বছর বয়সে সমরেশের খ্যাতি বিশ্বজোড়া। তার ম্যাজিকের উন্নতির সঙ্গে তাল রেখে তার জনপ্রিয়তাও বেড়ে চলেছে উত্তরোত্তর। কলকাতায় তার ম্যাজিকের ঘোষণার সঙ্গে সঙ্গে 7 দিনের সব টিকিট বিক্রি হয়ে যায়। শোয়ের শেষে আনন্দ ও বিস্ময় বিভোর অবস্থায় ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষের দল বেরিয়ে আসে হল থেকে। সমরেশও জানে যে একসঙ্গে 1000-2000 লোককে সুকৌশলে ধাপ্পা দেওয়ার আর্ট আজ তার হাতের মুঠোয়। আমেরিকানরা তার তুলনা করে থাটসন ও হুডিনির সঙ্গে, ব্রিটিশরা করে মাস্কলাইন ও ডেভিড ডেভেন্টার সঙ্গে, ফরাসিরা রোবেয়ার উর্তা আর হংকংয়ের চীনেরা চিংলিং ফুয়ের সঙ্গে। তবে সমরেশের আকাঙ্ক্ষার শেষ এখানেই নয়। তার দৃষ্টি এখনও সামনের দিকে। আরও নতুন নতুন জাদু উদ্ভব করবে সে। দর্শকদের আরও চমকে দেবে, মুগ্ধ করবে, বিস্মিত করবে। আর তাই তার বই কেনা আর বই পড়াও এখনও শেষ হয়নি। ম্যাজিকের বই তো বটেই, সেই সঙ্গে আছে উইচক্যাট, ভুডুইজম ইত্যাদি আদিম ম্যাজিক, আর হিপনোটিজম, ক্লেয়ারভয়েন্স, ভেন্ট্রিকুলাইজম ইত্যাদি সংক্রান্ত বই। শুধু এই সব বইতেই তার 3খানা বড় বুককেস ভরে গেছে। বাইরে থেকে অর্ডার আছে আরও 15 সদ্য প্রকাশিত বইয়ের। অনেকটা সময় বাইরে থাকতে হয় বলেই বইগুলো অকুশলভাবে ছড়িয়েছিল। তাই ব্রহ্মপুত্রের প্রস্তাবে সমরেশ আপত্তি করেনি। মহিমের কাজ শেষ হতে লাগলো আরও 3-4।
এককালে বন্ধু বান্ধবদের বই ধার দিয়েছেন সমরেশ, যদিও খুশি মনে দেয়নি কখনোই। কেউ কিছু চাইলে না বলাটা ছিল সমরেশের ধাতের বাইরে। এটা যে চরিত্রের একটা দুর্বলতা সেটা সে নিজেও বুঝত, কিন্তু বুঝেও কারো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেনি কখনো। ধার দেওয়া বইয়ের হিসাব রাখার জন্য একটি খাতা করেছিল সমরেশ। যে বই নিচ্ছে তার নিজের নাম, বইয়ের নাম এবং ধার নেবার তারিখ সে তার খাতায় লিখে রাখত। বই ফেরত এলে সমরেশ এই নাম তারিখের উপর দিয়ে কলম চালিয়ে পাশে একটা সই করে রাখত। কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরও দৃঢ় হয়, আত্মপ্রত্যয় বাড়ে। সেই কারণেই বোধহয় বছর 10 হলো সমরেশ বই ধার দেওয়া বন্ধ করে দিয়েছে একেবারে। মাপ করো ভাই, ওই একটি অনুরোধ রাখতে পারবো না, এই কথাটা বলা হঠাৎ তার পক্ষে সহজ হয়ে গিয়েছিল। আজকাল ব্যাপারটা সকলেই জানে, তাই আর অনুরোধটা কেউ করেন না। কিন্তু তা সত্ত্বেও ওই একটা বই বেপাত্তা হয় কি করে? ওই খাতাটা একবার দেখলে হতো নাকি? কিন্তু ম্যাজিকের বই নেবার মতন লোক, ঠিক তো তেমন লোকও ছিল। সমরেশের মনে পড়েছে মহিম পাশেই দাঁড়িয়ে। সমরেশ তার দিকে ফিরল। শোনো মহিম, আমার ইতিহাসের বইয়ের শেলফের ডান দিকে একটা ছোট্ট রাইটিং টেবিল আছে, দেখেছো তো? তার দেরাজে একটা নীল রঙের নোটবুক আছে। এককালে বই ধার দিয়েছি লোককে, যে নিত সে ওই নোটবুকে লিখে রাখত। একবার ওটাতে দেখো তো হিস্ট্রি অফ ম্যাজিক কেউ ধার নিয়েছিল কিনা। মহিম 1 মিনিটের মধ্যে খাতাটা নিয়ে এলো, তার মুখে হাসি। পাওয়া গেছে, বলল মহিম। লাস্ট এন্ট্রি, নামটা কাটা হয়নি। সুশীল তালুকদার কি? হ্যাঁ, ঠিক ধরেছি। দেখি খাতাটা। যাক, অন্তত হদিশ পাওয়া গেছে। চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক ভলিউম 1 ধার নিয়েছিল সুশীল তালুকদার 10/10/1972 তারিখে, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে। ফেরত দেয়নি। হস্তাক্ষর সুশীলের, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সুশীল তো এসেছিল দিন 5 আগে, বিকেলের দিকে। তার সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে স্লিপ পাঠিয়েছিল মহিমের হাতেই। অসুস্থতার অজুহাতে সমরেশ দেখা করেননি। সাক্ষাতের কারণ তো জানাই আছে, হয়তো শোয়ের টিকিটের জন্য হাত পায়ে ধরা, না হয় কোনো ফাংশনে যাবার জন্য পিড়াপিড়ি। এককালে প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছে বই কি সমরেশ, কিন্তু এখন যে সমরেশ আর সেই সমরেশ নেই, সেই কথাটা অনেকেই ভুলে যায়। আর টিকিটের জন্য আবদার জিনিসটা তো বাঙালিদের মজ্জাগত। ফুটবলের টিকিট, ক্রিকেটের টিকিট, থিয়েটারের টিকিট, গান বাজনার টিকিট আর ম্যাজিকের টিকিট, এ আর শেষ নেই। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ভাবলেই গায়ে জ্বর আসে। যদি আসল লোকের কাছে চাইলেই পাওয়া যায়, তাহলে মিথ্যে হাঙ্গামা কেন? যত সব কুড়ের দল। অথচ না দিলে বলবে বার্মাদা গ্রেটের ভারী দেমাক হয়েছে, নইলে পুরনো আলাপিদের এইভাবে নিরাশ করে। এ ভদ্রলোক তো এসেছিল সেদিন, মহিম বলল। হ্যাঁ, নিজ্ঞাত কোনো ফেভার চাইতে। সঙ্গে করে বইটা নিয়ে এলেই হতো, কিন্তু তা করবে না। তখনকার দিনে 250 টাকা দাম ছিল সেটার, বহুদিন আউট অফ প্রিন্ট। আজকের দিনে নতুন করে ছাপলে দাম হবে 1000 টাকা। সমরেশ
কথাটা থামিয়ে ভ্রুকিঞ্চিত করল। তারপর বলল, কীরকম দেখলে ভদ্রলোককে? আমার সঙ্গে কলেজে পড়তো, বহুকাল দেখা নেই। রোগা, আধপাকা চুল, ঘন ভ্রু, চোখ দুটো তীক্ষ্ণ। আমি বললাম, আপনি যে এ সময় দেখা করেন না, তাও জোর করে আমাকে দিয়ে স্লিপ পাঠালো। বলল ওর নাম শুনলে নাকি আপনি দেখা করতে পারেন। সুনীল তালুকদারকে ম্যাজিকের বইটা ধার দেবার স্মৃতি সমরেশের মন থেকে একেবারে মুছে গেছে। কি মূর্খই ছিল সে নিজে 10 বছর আগে, নইলে এমন বই কেউ ধার দেয়? তখনও পর্যন্ত সুশীলের ম্যাজিক সম্বন্ধে বেশ আগ্রহ ছিল, সেটা সমরেশের মনে আছে। হাত সাপাইটা বেশ ভালোভাবেই পারত, তবে ধৈর্য আর অধ্যাবসায় কোনোটাই ছিল না। তাছাড়া অবশ্যই সমরেশের মতন ধনী বাপও ছিল না, তাই ম্যাজিকটা পেশা হিসাবে নেবার প্রশ্ন সুশীলের ক্ষেত্রে ওঠেনি। এই লোকের কাছেই আজ 10 বছর থেকে পড়ে আছে সমরেশের সংগ্রহের সবচেয়ে মূল্যবান 2টি বইয়ের একটি। ভরসা এই যে জানা যখন গেছে, তখন ফেরত পাওয়ার উপায় একটা নিশ্চয়ই হবে। সেদিন সন্ধ্যাবেলায় কলা মন্দিরে শো ছিল। রাত 10টা নাগাদ বাড়ি ফিরে এসে সমরেশের আবার মনে পড়ল বইয়ের কথাটা। বছর 12 আগে প্রথম কিনে বই দুটো সুশীলকে দেখিয়েছিল, সেটাও মনে পড়ল। সুশীলের মন্তব্যটাও মনে পড়ল, জাদুবিদ্যার ইতিহাসে একদিন তোমারও নাম লেখা হবে সমরেশ। সুশীলের অবস্থা তেমনই সচ্ছল নয়, সেটাও সমরেশ জানে। সে বিয়ে করেছিল বেশ অল্প বয়সে, 2টি মেয়েও হয়েছিল। একটির অন্নপ্রাশনে সমরেশ নেমন্তন্ন খেয়েছিল। ইতিমধ্যে আরও সন্তান হয়ে থাকতে পারে। এমন মানুষটার টাকার টানাটানি আশ্চর্য ঘটনা নয়। সে যদি বইটা বিক্রি করে দিয়ে থাকে, মহামূল্যবান সেটটা পঙ্গু হয়ে যেতে পারে মনে করে সমরেশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পন্থা একটাই, সে নিজে যখন বইটা ফেরত নিয়ে আসেননি, তখন তাকে চিঠি লিখে সেটার কথা মনে করিয়ে দিতে হবে। সমরেশ লিখল, প্রিয় সুশীল, সেদিন তুমি এলে, অথচ অসুস্থতার জন্য তোমার সঙ্গে দেখা করতে পারলাম না। আশা করি তুমি কিছু মনে করোনি। আমার একটা বই, ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক, প্রথম খণ্ড 10/12/1972 তারিখে আমার কাছ থেকে তুমি পড়তে নিয়েছিলে। এ কথা আমার নোটবুকে তোমার নিজের হস্তাক্ষর বলছে। ওটা আমার সংগ্রহের একটা সেরা বই এবং অধুনা দুষ্প্রাপ্য। পত্রপাঠ যদি সেটা ফেরত দিতে পারো তো আশ্বস্ত হই। সকালের দিকে এলে চা যোগে কিঞ্চিত আড্ডাও হতে পারে। শুভেচ্ছা নিও, সমরেশ। চিঠিটা লিখে বার দুয়েক পড়ে দেখল সমরেশ। ফেরত দেবার ব্যাপারটা বেশ জোর দিয়েই বলা হয়েছে, তবে দৃঢ়ভাবে নয়। এটাই দরকার। খামের ওপর ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সমরেশের ড্রাইভার রঘুনাথের হাতে চিঠিটা দিয়ে দিল তৎক্ষণাৎ ডাকে ফেলে আসার জন্য। কলকাতার ডাক বিভাগ যে সবসময় খুব তৎপরতার সঙ্গে কাজ করে তা নয়, তবে তাদের গাফিলতির জন্য 4 দিন সময় দিয়েও যখন সুশীল তালুকদার দেখা দিল না, তখন সমরেশ রীতিমতন বিরক্ত বোধ করল। এখন করার কি? নিজে গিয়ে সরাসরি বইটা ডিমান্ড করাটা কি একটু বিসাদৃশ্য মনে হবে? তা হলেও যদি ধরে নেওয়া যায় যে চিঠিটা সুশীলের হাতে পৌঁছায়নি, ডাকে খোয়া গেছে, তাহলে এছাড়া গতি কী? বুক শেলফের দিকে চোখ পড়লেই 2য় খণ্ডের পাশে প্রথম খণ্ডের অভাব সমরেশের মনটা হু হু করে ওঠে। বইয়ের নেশা এমনই জিনিস, ওটা উদ্ধার না করা অবধি শান্তি নেই।
7-3 মাধব লেনে থাকে সুশীল তালুকদার। রবিবার সকালে গেলে তাকে বাড়িতে পাবার সম্ভাবনাটাই বেশি, তাই সেটাই করল সমরেশ। 9টার সময় সুশীলের কলিং বেলে তার হাত পড়ল। মাধব লেনে এ সময় লোক চলাচল যথেষ্ট। সমরেশ কোনো জনপ্রিয়তা ফিল্ম স্টার হলে আর রক্ষে ছিল না, কিন্তু এমনি দেখে তাকে বার্মা দ্য গ্রেট চেনার উপায় নেই। স্টেজে সে গোঁফ আর ফ্রেঞ্চ কাট দাড়ি ব্যবহার করে এবং নিজের আসল চেহারাটা কাগজে ছাপতে দেওয়ার তার নিষেধ আছে। কাকে চাই? দরজা খুলেছে একটি চাকর। সুশীলবাবু আছে কি? আজ্ঞে হ্যাঁ। কি নাম বলবো? বলো, সমরেশবাবু দেখা করতে এসেছেন। চাকর তাকে বসতে বলে ভেতরে চলে গেল বাবুকে ডাকতে। দরজার পেছনে বৈঠকখানায় ছড়ানো রয়েছে গোটা চারেক সাধারণ সোফা ও চেয়ার। মাঝখানে একটা গোল কাঠের টেবিল, পাশে একটা ছোট বইয়ের আলমারির মাথায় একটা ওয়ার পরানো রেডিও, দেয়ালে গোটা 3 ছবি ও 2 রকম ক্যালেন্ডার। সমরেশকে বসার সঙ্গে সঙ্গেই আবার উঠতে হলো। চোখ কপালে তুলে পর্দার ফাঁক করে হাসি মুখে ঘরে ঢুকছে তার কলেজের সহপাঠী সুশীল তালুকদার। কি সর্বনাশ! এ কি সৌভাগ্য আমার! কোন দিকে সূর্য উঠল ভাই? আমার চিঠিটা পাওনি বোধ হয়। পেয়েছি বই কি? তাহলে? সমরেশ হতভম্ব। সুশীল বসেছে তার মুখোমুখি সোফায়। ব্যাপার কি জানো? বইয়ের প্রতি তোমার যে দুর্বার আকর্ষণ সে তো জানি, আর সেদিন তো গিয়ে দেখলুম আরও কত বেড়েছে তোমার সংগ্রহে। তাই ভাবলুম যদি জবাব না দিই তো তাহলে তোমার শ্বশুরে এসে পড়াটা খুব আশ্চর্য নয়। তা অনুমান ঠিকই করেছি, কি বলো? শ্বশুরে এসে পড়ে সমরেশের খুব ভালো লাগছিল তা নয়, দুজনের জগৎটা একেবারেই আলাদা হয়ে গেছে সেটা সে বুঝতে পারছিল। পৃথিবীর 40টা বড় শহরে কত লক্ষ লোককে সে তার জাদু বলে বশ করেছে, আরও কত লক্ষকে করবে। আর সুশীল, কত সংকীর্ণ তার জগৎটা, ভাবলেই অনুকম্পাই হয়। বইটা পেলেই সমরেশ উঠবে, এর সঙ্গে বসে গালগপ্প করার সময় তার নেই। তুমি চালটা ঠিকই চেলেছ, বলল সমরেশ। এমনিতে হয়তো সত্যিই আসা হতো না, শো চলছে তাই বেজায় ব্যস্ত। এবার বইটা যদি ফেরত দাও তাহলে উঠে পড়ি। বই আছে তো নাকি? সুশীল তালুকদার হো হো করে হেসে উঠল। তোমার কোনো বই আমার কাছে নেই ভাই। সে কি, যা অসংখ্য করেছিলাম তাই? সে বই পাচার হয়ে গেছে? বই আছে তোমার বাড়িতেই, বলল সুশীল তালুকদার। মানে? খাতায় যে তোমার হাতের লেখা দেখলাম। তা থাকবে না কেন? খাতাটা কোথায় থাকতো সেটা আমার জানা। ওই ছোকরাটির কথা শুনেই যখন বুঝলাম তোমার সঙ্গে দেখা হবে না, তখন মাথায় একটা মতলব এলো। দেখি না একটু রগড় করে ওকে স্লিপ দিয়ে হটিয়ে দিলুম। তারপর দেরাজ খুলে দেখলুম নোটবুকটা সেখানেই আছে। ম্যাজিকের বইটা শেলফে দেখতে পাচ্ছিলুম। লিখে দিলুম খাতার সেটে নাম, আমার নাম, আর 10 বছর আগে একটা তারিখ। তারপর 2 ভলিউম বইয়ের 1 ভলিউম নিয়ে লুকিয়ে রেখে দিলুম তোমারই ঘরে। কোথায়? তোমার যে বাক্স পাটানের পুরনো গ্রামোফোনটা আছে সেটার ঢাকনা খুললেই পাবে। কিন্তু কিঞ্চিত আশ্বস্ত ভাবের সঙ্গে একটা হতভম্ব ভাব সমরেশের মনটাকে দুভাগে চিরে ফেলেছে। এরকম পাগলামির কারণটা কি? কারণ আর কিছুই না ভাই, বলল সুশীল তালুকদার। সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিলুম আমার 2 মেয়ের অটোগ্রাফের খাতা। বার্মা দ্য গ্রেট আমার কলেজের সহপাঠী ছিল সেটা তাদের বলেছি। তার উপরে তোমার ম্যাজিক দেখে তারা অভিভূত। আবদার করলো
তোমার সই নিয়ে আসতে হবে। তুমি তো দেখাই করলে না। তারা শুনে প্রচণ্ড খাপ্পা, তোমার উপর থেকে ভক্তি চলে যায় আর কি। এটা হবে আমি জানি, যদিও হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। বললুম, বেচারা অসুখের জন্য আসতে পারেনি, এবার দেখিস একেবারে আমাদের বাড়িতে এসে হাজির হবে। আর হলোও তাই। ওরে রুনু ঝুনু, তোরা আয় রে, দেখে যা তোদের বাপের কথা ঠিক হলো কি না। পরক্ষণেই পর্দা ফাঁক করে 12 থেকে 16 বছর বয়সে দুটি ছিপছিপে মেয়ে মুখে সলজ্জ হাসি ও চোখে উজ্জ্বল দৃষ্টি নিয়ে ঘরে ঢুকে সমরেশকে প্রণাম করে তার সামনে খাতা কলম ধরল। সই দিতে দিতে সমরেশ ব্রহ্ম ভাবল, তাকে ধাপ্পা দিতে পারে এমন লোকও এই কলকাতা শহরেই আছে। এটা তার জানা ছিল না।